হঠাৎ প্রেমে আসলো তুফান, ডুবলো তরি মাঝে। স্বপ্নখানা ভাঙতে দেখি সেই তুমি নেই কাছে। বিনিদ্র রাত জাগবে দুজন, দু চোখ ভেজা ঘুম। আবির রঙে রাঙা হবে ভালোবাসার মরশুম। নমস্কার ভালোবাসার মরশুমের বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। আজ দেখতে দেখতে আরও একটা শুক্রবার, ধারাবাহিক গল্পের পরবর্তী পর্ব নিয়ে আমাদের হাজির হতেই হয়। তাই কথা রাখতে চলে এসেছি প্রতিশ্রুতি চতুর্থ পর্ব নিয়ে। তবে তার আগে ছোট্ট করে একটু মনে করিয়ে রাখি, ভালোবাসার মরশুমের আরও একটা নতুন গল্পের চ্যানেল ভূত চর্চা, যেখানে আমরা ভূত, রহস্য, রোমাঞ্চ এই তিনটে বিষয় নিয়েই নানান রকম গল্প নিয়ে চলে আসার চেষ্টা করছি। প্রতি সোমবার দুপুর 12টা এবং প্রতি শনিবার রাত্রি 11টা। চাইলে তোমরা ওই চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখতেই পারো। চ্যানেলের লিংক দিয়ে রাখলাম ডেসক্রিপশন বক্সে। এবার চলে আসি আগামী মঙ্গলবারের গল্পের একটা ঝলক নিয়ে। আগামী মঙ্গলবার দুপুর ঠিক 3:30টার সময় আসছে তিস্তা পারের ভালোবাসা। হৈমন্তিকা আর সম্মোহন, ওদের দুজনের হঠাৎ করেই দেখা নর্থ বেঙ্গলের একটা চা বাগানে। তারপর সেখান থেকে অ্যাক্সিডেন্টালি ভালোবাসা, নাকি ভালোবাসাটাই একটা অ্যাক্সিডেন্ট, সেটা জানতে গেলে অবশ্যই শুনতে হবে আগামী মঙ্গলবার ঠিক দুপুর 3:30টার গল্প তিস্তা পারের ভালোবাসা। চলো তাহলে আর খুব বেশি কিছু কথা না বাড়িয়ে সোজা শুরু করি আজকের ধারাবাহিকের নতুন পর্ব, প্রতিশ্রুতি চতুর্থ পর্ব। আজকের পর্বের লেখিকা অন্তরা হাজরা, গল্প পাঠেও রয়েছে তোমাদের বন্ধু অন্তরা। গল্পের অন্যান্য চরিত্রে অন্তরার সঙ্গে রয়েছি আমি, তোমাদের বন্ধু প্রীতম। এছাড়াও রয়েছে অনিন্দিতা, শুক্লা, চৈতালি, অচ্যুতা, জিনিয়া এবং মেনহাজুল। তাহলে শুরু করা যাক প্রতিশ্রুতি চতুর্থ পর্ব। রাতের দীর্ঘ যাত্রার শেষে ট্রেন এসে থামল নিউ জলপাইগুড়ি স্টেশনে। স্নিগ্ধ ঠান্ডা বাতাস সবার ক্লান্ত শরীরে নতুন সজীবতা এনে দিল। ওরা দল বেঁধে নামল ট্রেন থেকে। সকালের নরম রোদ প্ল্যাটফর্মে মিষ্টি আলোর আভা ফেলেছে। ছাত্রছাত্রীরা বেশ উত্তেজিত। কলেজ কর্তৃপক্ষ আগে থেকেই হোটেলের ব্যবস্থা এবং যাতায়াত করার জন্য 8 সিটার একটা গাড়ি প্রস্তুত করে রেখেছে। ট্রেন থেকে নামার পর রুমিতা ছায়ার মতো শুভ্রনীলের পাশে লেপ্টে রয়েছে। উহ, কি ভিড়! প্রফেসর ব্যানার্জি, তোমার লাগেজটা আমাকে দাও তো। ই মা, তুমি কি রাতে ঘুমাওনি ঠিক করে? তোমার চোখে ক্লান্তির ছাপ তো স্পষ্ট। আমাকে বরং দাও তোমার ব্যাগটা, আমি তোমাকে একটু হেল্প করে দিই। সামান্য অস্বস্তি নিয়ে সরে দাঁড়ালো শুভ্রনীল। ধন্যবাদ রুমিতা, আমি ঠিক আছি। এগুলো আমার অভ্যেস আছে। তুমি বরং ছাত্রছাত্রীদের দিকটা দেখো। রুমিতা আরেকটু শুভ্রনীলের কাছে সরে গেল। তারপর ওর কাঁধে একটা হালকা টোকা দিয়ে বলল, আহারে, কত দায়িত্ববোধ! ঠিক আছে বাবা, একা একাই লাগেজ সামলাও। তবে মনে রেখো, আমরা শিলিগুড়ি এসেছি, একটু তো ঘুরতেই হবে নাকি? শুধু কুইজ আর বই, পড়াশোনা আর লেকচার, সেটা কিন্তু একেবারেই চলবে না। প্রচণ্ড বিরক্ত হয়ে উঠল শুভ্রনীল। আশেপাশে ছাত্রছাত্রীরা দাঁড়িয়ে রয়েছে, অথচ এই মহিলার একটুও লজ্জা নেই। কেমন যেন গায়ে পড়ে কথা বলেই যাচ্ছে। আগে কম্পিটিশন রুমিতা, তারপর অন্য কিছু। এখন গাড়ির দিকে যাওয়া যাক। পাশে দাঁড়িয়ে থাকা ঋদ্ধিমা সমস্ত দৃশ্য দেখছিল। রুমিতার এই উদ্দেশ্যমূলক ঘনিষ্ঠতা দেখে ওর মনে কেমন যেন একটা জ্বালা জ্বালা অনুভূতি হলো।
ঋদ্ধিমা দ্রুত সেখান থেকে চোখ সরিয়ে নিল। অয়ন ঋদ্ধিমার কাছে এসে বলল, কি রে ঋদ্ধিমা, এত দূরে দাঁড়িয়ে আছিস কেন? চল গাড়ির কাছে যাই। ও হ্যাঁ, এই কেমন লাগছে এখন? বলছিলি মাথা যন্ত্রণা করছে। সামান্য হেসে ঋদ্ধিমা বলল, হ্যাঁ রে, এখন অনেকটাই ভালো, ট্রেনে ঘুমটা ভালোই হয়েছে, চল। অয়ন ঋদ্ধিমার ব্যাকপ্যাকটা ওর কাঁধ থেকে কেড়ে নিল, তারপর বলল, তোর ব্যাগটা দে তো, আমি নিচ্ছি। আরে আরে, না না, লাগবে না, ব্যাগ একদমই হালকা, আমি পারবো। না, তুই চল, তুই উইন্ডো সিটে বসবি। তোর শরীরটা এখনো পুরোপুরি ঠিক নেই, দেখেই বোঝা যাচ্ছে। আরে না রে না, আমি ঠিক আছি, প্রবলেম হলে তোকে বলবো, শিওর। গাড়ির কাছে সবাই পৌঁছলো। সামনের দুটো সিট টিচারদের জন্য। রুমিতা এক মুহূর্ত দেরি না করে শুভ্রনীলের ঠিক পাশে চুপটি করে গিয়ে বসে পড়ল। শুভ্রনীল বিরক্তি নিয়ে ওর পাশে বসল। ছাত্রছাত্রীরা সকলে পিছনে বসল। ঋদ্ধিমা পিছনের সারির উইন্ডো সিটে বসল। অয়ন ওর পাশে বসে যত্ন সহকারে জলের বোতলটা এগিয়ে দিল। নে জল খা। একদম জল খাস না তুই, আমি লক্ষ্য করেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দৃশ্যটা গাড়ির লুকিং গ্লাসে শুভ্রনীলের চোখে পড়ল। শুভ্রনীলের মনে রুমিতার কারণে যে চাপা বিরক্তিটা জন্ম নিয়েছিল, অয়ন এবং ঋদ্ধিমার এই মনোযোগ আকর্ষক ঘনিষ্ঠতা সেটা আরেকটু বাড়িয়ে দিল। শুভ্রনীলের মনে হলো, কি হচ্ছে এসব? ট্রেনে এত কঠোরভাবে সতর্ক করার পরেও এদের কোনো হুঁশ নেই। এই মেয়েগুলো কি আদৌ পড়াশোনায় মন দেয়, নাকি ব্যক্তিগত সম্পর্ক নিয়েই ব্যস্ত? ঋদ্ধিমা, যাকে এত বড় দায়িত্ব দেওয়া হয়েছে, পুরো কলেজের রেপুটেশন ওর পারফরমেন্সের উপর ডিপেন্ডেন্ট, সেও অয়নের সঙ্গে। শুভ্রনীলের কেমন যেন রাগ উঠল। ওর মনে হলো এই মেয়েটার প্রতি অযথাই নরম হয়ে পড়েছিল শুভ্রনীল। আগে যা ভেবেছিল ঠিক তাই, মেয়েটা ভীষণই রেসপন্সিবল। এই সময় রুমিতা মিষ্টি করে শুভ্রনীলের দিকে এগিয়ে কথা বলতে শুরু করলো। শুভ্রনীল নিজের রাগ সামলে ফোনে মন দিল। ঋদ্ধিমা গাড়ির জানলার বাইরে তাকিয়ে চুপচাপ বসেছিল। বাইরের দৃশ্যটা বারবার ওর ছোটবেলাটা মনে করিয়ে দিচ্ছে। অয়ন ঋদ্ধিমার পাশে বসে আর চোখে ঋদ্ধিমাকেই লক্ষ্য করতে থাকলো। সবুজ পথ ধরে হোটেলের উদ্দেশ্যে এগিয়ে চলল ওদের গাড়ি। হোটেল পৌঁছানোর পরেই প্রত্যেকে নিজেদের নির্ধারিত রুমে চলে গেল। 3 জন ছাত্রী একটা ঘরে, যাদের মধ্যে ঋদ্ধিমাও রয়েছে। অন্যদিকে অয়ন সহ 3 জন ছাত্রের জন্য অন্য আর একটা ঘর। 2 জন শিক্ষকের জন্য বরাদ্দ 2টো আলাদা আলাদা ঘর। জায়গাটা সত্যি মনোমুগ্ধকর। শিলিগুড়ির মতো ব্যস্ত শহরের মাঝে এমন শান্ত পরিবেশ সকলেরই খুব ভালো লাগছিল। শীতের আগমনী বার্তা প্রকৃতির পরিবেশকে আরও সুন্দর করে তুলেছিল। আর আকাশ ছিল একেবারে নীল। ঘরে ঢুকেই ঋদ্ধিমা মাথার কাছের বিরাট জানলাটা খুলে দিল। খোলা বাতাস এসে ওর চোখে মুখে ধাক্কা দিয়ে গেল। মনটা বেশ হালকা হলো। আসলে গোটা ট্রেন যাত্রায় ও কেবলই নিজের বাড়ির কথা ভেবেছে। এই পাহাড় ছেড়ে পালিয়ে গিয়েছিল কলকাতায়, কিন্তু সেই ভয়ঙ্কর অতীত ওর পিছু ছাড়েনি। বাবা মায়ের যাবতীয় টাকা পয়সা বর্তমানে ওই লোকটার দখলে। মা জীবিত থাকাকালীন ঋদ্ধিমা মাকে বারবার বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু মা তার সেই পাতানো ভাইটিকে বড্ড বেশি বিশ্বাস করতেন, কিছুতেই বুঝতে চাননি। হঠাৎই ঋদ্ধিমার চোখে জল চলে এলো। মনে হলো একবার কি সেই ফেলে আসা জায়গাটায় যাবে। বাড়িতে তালা দেওয়া, চাবি সঙ্গেই রয়েছে, কিন্তু কিছুতেই সেখানে ফিরে যেতে চাইছিল না।
কারণ স্মৃতিগুলো আবারও আঁকড়ে ধরবে যে, আর নিজেকে কোনোভাবেই আর দুর্বল হতে দিতে রাজি নয় ঋদ্ধিমা। হঠাৎই জানলার বাইরে হোটেলের লনে ওর চোখটা গিয়ে পড়ল। শুভ্রনীল পায়চারি করছে একা, তার মুখে একটা স্নিগ্ধ হাসি, ফোনে কারোর সঙ্গে কথা বলছে। শুভ্রনীলকে দেখতে পেয়ে হঠাৎ ঋদ্ধিমার ঠোঁটেও হাসি ফুটল। প্রথম যেদিন এই মানুষটাকে দেখেছিল সেদিন থেকেই তার প্রতি একটা ভালো লাগা জন্মেছিল। এরপর কুইজ কম্পিটিশনে আসার জন্য শুভ্রনীল যখন এত বড় দায়িত্ব নিল, তখন স্যারের প্রতি ওর শ্রদ্ধা বহুগুণ বেড়ে গিয়েছিল। হসপিটালে ঋদ্ধিমাকে যত্ন করা এবং হসপিটাল থেকে ফিরে আসার পর সমানে ওর ওপর নজর রাখা, সবকিছুই শুভ্রনীলের দিকে ক্রমশ যেন ঋদ্ধিমাকে টানছিল। কেমন যেন অনিচ্ছা সত্ত্বেও বারবার শুভ্রনীলের কথাই ভাবছিল ঋদ্ধিমা। এখন ঋদ্ধিমা শিওর এটা শুধুমাত্র শ্রদ্ধা বা ভালো লাগায় সীমিত নেই। শুভ্রনীলকে ঋদ্ধিমা ভীষণ ভালোবাসে। কম বয়সের ভালো লাগা সাময়িক দুর্বলতা নয়। এই অল্প বয়সে জীবনের অনেকটা দেখে ফেলেছে ঋদ্ধিমা, অনেক অভিজ্ঞতা তার ঝুলিতে, তাই সে তার নিজের অনুভূতি সম্পর্কে একেবারে নিশ্চিত। তবে মনে একটা প্রশ্ন বারবার মাথা চাড়া দিচ্ছে, স্যার কি কোনোদিন ওকে ভালোবাসবে? স্যার তো এক্ষুনি হেসে হেসে কার সঙ্গে যেন কথা বলছে। স্যারের জীবনে কি তাহলে অন্য কেউ আছে? এই ভাবনাতেই হঠাৎ ঋদ্ধিমার বুকটা কেমন যেন করে উঠল। এই বিরাট পৃথিবীতে এই একটা মাত্র মানুষকে ওর আপন বলে মনে হয়েছে। তবে কি সেও দূরে চলে যাবে? মেঝেতে বসে পড়ল ঋদ্ধিমা, হাত জোর করে প্রার্থনা করতে থাকলো, অন্তত এই মানুষটা যেন সারা জীবন ওর জীবনে থাকে। অন্যদিকে শুভ্রনীলও ফোনে কথা বলতে বলতে পায়চারি করছিল। রাজনন্দিনী সকালে উঠে শুভকে দেখতে না পেয়ে প্রথমে কিছুটা রাগারাগি করলেও পরে স্বাভাবিক হয়ে গিয়েছে, যদিও সেই স্বাভাবিকতা কতক্ষণ যে স্থায়ী হবে তা শুভ্র বুঝতে পারছে না। ফোনে সে রাজনন্দিনীকে অনেক বুঝিয়েছে, কিন্তু কাল কি হবে জানে না। হঠাৎ হাঁটতে হাঁটতে ওর মনে হলো কেউ যেন ওকে দেখছে। মুখ ঘুরিয়ে হোটেলের দিকে একবার তাকাতেই মনে হলো জানলা থেকে কেউ একজন যেন সরে গেল। শুভ্রনীল ভাবল এটা তো ঋদ্ধিমাদের ঘর, তাহলে কি ঋদ্ধিমা জানলা দিয়ে ওকে দেখছিল? তাহলে সরে গেল বা লুকিয়ে পড়ল কেন? মেয়েটা কি সত্যি অয়নের সঙ্গে কোনো সম্পর্কে জড়িয়েছে? শুভ্রনীল মনে মনে ভাবল, না, এই সম্পর্কটা তো ঠিক নয়। হঠাৎই অদ্ভুত সব চিন্তার উদয় হতে থাকলো তার মধ্যে। সে বুঝতে পারল না কেন এমন হচ্ছে। বুঝতে পারছিল যে এই মেয়েটা ক্রমশ মাথার মধ্যে কেমন যেন জাল বিস্তার করছে আর ধীরে ধীরে দুর্বল করে তুলছে শুভ্রনীলকে। নিজেকে ধিক্কার জানালো শুভ্র। ছিছি, শেষে কিনা একজন ছাত্রীর প্রতি এত উদ্বিগ্নতা! অন্যান্য স্টুডেন্টরা বা টিচাররা জানতে পারলে কি হবে? ঠিক তখনই ওর অন্তরাত্মা যেন বলে উঠল, এতে ক্ষতি কি? একজন মানুষ আর একজনকে ভালোবাসবে, এটাই তো স্বাভাবিক। এতে এত অবাক হওয়ার কি আছে? শুভ্রনীলের বুকটা কেমন কেঁপে উঠল। কি হচ্ছে এসব ওর সঙ্গে? তবে কি অদিতিকেও ভুলে যাচ্ছে? না না, এ কি করে সম্ভব? কিছুতেই ঋদ্ধিমার কথা আর ভাববে না শুভ্রনীল। ঋদ্ধিমার অস্তিত্ব মন থেকে একেবারে মুছে ফেলবে। মনে মনে অনেক কিছু ভাবলো তো বটে, কিন্তু বাস্তবে তার কতটুকু করতে পারবে তা তো সময় বলবে। কি বলো বন্ধুরা?
হোটেলের লনে সন্ধেবেলায় ক্যাম্প ফায়ার চলছে। সকলে এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে বসে আছে। এই হোটেলের অন্যান্য সব গেস্টরাও সেখানে উপস্থিত। কেউ গিটার বাজিয়ে গান করছে, কেউ নিজের নিজের মতো গল্প করছে। সেখানেই এক কোণে চুপ করে একটা চেয়ারে বসে আছে ঋদ্ধিমা। ওর পরনে একটা মেরুন পুলোভার আর ব্ল্যাক জিন্স, সঙ্গে একটা হালকা স্টোল। ঋদ্ধিমাকে দেখতে পেয়েই গরম কফির কাপ নিয়ে অয়ন এগিয়ে এলো ঋদ্ধিমার কাছে। থ্যাংক ইউ রে, এটা সত্যিই দরকার ছিল। দাঁড়িয়ে কেন, বস না। মৃদু হেসে ঋদ্ধিমার পাশে বসে পড়ল অয়ন। তারপর বেশ উৎসাহিত ভঙ্গিতে কথা বলতে শুরু করে দিল। কিন্তু ঋদ্ধিমা, সে কি আর এখন এখানে উপস্থিত আছে? কারণ তার উল্টো দিকে তো বসে আছে শুভ্রনীল স্যার। তাকে দেখতেই ব্যস্ত ঋদ্ধিমা। অয়নের কথা ঠিকঠাক কানেই পৌঁছচ্ছে না। সম্মতি সূচক উত্তর তো দিচ্ছে, কিন্তু শুনছে না কিছুই। জায়গাটা সত্যি দারুণ, তাই না? একদম পারফেক্ট ডিসিশন স্যারের এই হোটেলটা বেছে নেওয়ার জন্য। শিলিগুড়ির মধ্যে এমন শান্ত অ্যাটমসফিয়ার পাওয়া কিন্তু যথেষ্ট মুশকিল। অন্যদিকে তাকিয়েই কোনো রকমে একটা উত্তর দিল ঋদ্ধিমা। হ্যাঁ, ঠিক বলেছিস। আসলে বুঝতেই পারিনি তোর সঙ্গে এত তাড়াতাড়ি এত বন্ধুত্ব হয়ে যাবে। আর তাছাড়া এই ট্যুরে এসে আরো গল্প করার, একসঙ্গে সময় কাটানোর সুযোগ পেলাম। ভীষণ আনন্দ হচ্ছে আমার। আমি ভাবতেই পারছি না তুই আর আমি শিলিগুড়ির এরকম একটা হোটেলে বসে সন্ধ্যেবেলা ক্যাম্প ফায়ার করছি আর কফি খাচ্ছি। ভাবা যায়? আবারও ঋদ্ধিমা অন্যমনস্কভাবেই উত্তর দিল, আমি খুব কমফোর্টেবল ফিল করি তোর সঙ্গে কথা বলতে। আমাদের মধ্যে একটা ভালো বন্ডিং তৈরি হচ্ছে, কি বলিস? আমরা কিন্তু এখন বেস্ট ফ্রেন্ড বলা চলে। ঋদ্ধিমা তখন শুভ্রনীলের ক্যাজুয়াল পোশাকের দিকেই তাকিয়ে আছে। শুভ্রনীল ফোন নিয়ে সমানে কাজ করে চলেছে। ক্যাম্প ফায়ারের আলো এসে পড়েছে তার মুখে। খুব হ্যান্ডসাম লাগছে। তার ব্ল্যাক জ্যাকেট, সাদা টি শার্ট, ব্লু জিন্স, সব মিলিয়ে স্যার আজকে একদম অন্যরকম। শুভ্রনীলকে মন দিয়ে দেখতে দেখতে আবারও উত্তর দিল ঋদ্ধিমা, হতে পারে। অয়ন তো তখন আবেগ দিয়ে নিজের মনের কথা বলে যাচ্ছে। নিজের হাবে ভাবে কথার মাধ্যমে সমানে নিজের মনের কথাটা বোঝানোর চেষ্টা করছে। কিন্তু সে তো আর জানে না, ঋদ্ধিমা তো তার কথাই শুনছে না। জানিস, তোর অ্যাক্সিডেন্টে আমি কত ভয় পেয়ে গিয়েছিলাম। খুব টেনশন হচ্ছিল। মৌসুমি তো দিন রাত আমায় বলতো, ওরে ঋদ্ধিমা তোর ফ্রেন্ড না গার্লফ্রেন্ড, এত টেনশন? কথাগুলো না শুনেই আবার অন্যমনস্ক হয়ে উত্তর দিল ঋদ্ধিমা, তাই বলতো বুঝি। এবার ঋদ্ধিমার দিকে একবার ভালো করে তাকালো অয়ন। ওর প্রথম ভালোবাসা ঋদ্ধিমা। নিজের আবেগকে কিছুতেই ধরে রাখতে পারছে না অয়ন। সত্যি বলতে কি, তোর সঙ্গে এই সময়গুলো... স্যারের কত বয়স হবে বলতো? কি? কার বয়স? হঠাৎ করে নিজের অন্যমনস্কতা কেটে মনের কথাটা মুখ দিয়ে বলে ফেলল ঋদ্ধিমা। ভ্যাবা চাকা খেয়ে গেল অয়ন। এই রে, বয়স? তখনই আবার সামলে নেওয়ারও চেষ্টা করলো ঋদ্ধিমা। না মানে ওই স্যারের, মানে শুভ্রনীল স্যারের। দেখে তো মনে হয় 30-এর বেশি হবে না বল? অয়ন এবার খানিকটা দুষ্টুমি করে বলে উঠল, কেন? থার্ড ইয়ারের অজন্তার মতো তুইও কি স্যারকে বিয়ে করতে চাস নাকি? চমকে উঠল ঋদ্ধিমা। মুখটা একেবারে লাল হয়ে গেল। পাগল হয়ে গেলি নাকি? আমি তো এমনিই জিজ্ঞাসা করছি। ও এমনি? আমি ভাবলাম কি নাকি। এবার অয়নের মনোযোগ অন্যদিকে ঘুরতেই ঋদ্ধিমা আবার শুভ্রনীলের দিকে তাকিয়ে রইল। মনে মনে ভাবল, অজন্তাটা আবার কে? ঠিক তখনই নজর পড়ল রুমিতা ম্যামের দিকে। রুমিতা ম্যাম শুভ্রনীল স্যারের খুব কাছাকাছি বসে তার দিকে তাকিয়ে আছে। ঋদ্ধিমার মনে হলো
ম্যাম বড্ড স্যারের পাশে পাশে ঘেঁষে থাকেন। কিন্তু কেন? এই মহিলাকে তো একদম সুবিধের মনে হচ্ছে না। ঋদ্ধিমা বোধ হয় ফিল করতে পারছে না শুভ্রনীলের প্রতি আস্তে আস্তে অ্যাটাচমেন্ট ক্রমশ বেড়ে যাচ্ছে ওর। তাই এখন শুভ্রনীলের পাশে অন্য কোনো মেয়ের নাম পর্যন্ত সহ্য হচ্ছে না। কুইজ কম্পিটিশনের আগের দিন হোটেলের সেমিনার রুমে একটা মক কম্পিটিশন অর্গানাইজ করা হয়েছে। শিলিগুড়িতে আসা 6 জন স্টুডেন্টের জন্যই এই স্পেশাল অ্যারেঞ্জমেন্ট। সবাইকে একটা করে নোটপ্যাড আর পেন দেওয়া হয়েছে। সমস্ত প্রশ্ন সেই নোটপ্যাডেই লেখা আছে। সবগুলোই মাল্টিপল চয়েস কোয়েশ্চেন। সময় বরাদ্দ মাত্র 10 মিনিট। সময় শেষে পেপার জমা নেওয়ার পর শুভ্রনীলের তো মাথায় হাত। ঋদ্ধিমা 20টা প্রশ্নের মধ্যে মাত্র 10টা ঠিক করতে পেরেছে। অয়ন পেরেছে 9টা। বাকিদের অবস্থা তো আরও খারাপ। শুভ্রনীল এই ফল দেখে প্রচণ্ড রেগে যায়। সবাইকে বকাবকি শুরু করে দেয়। আশ্চর্য ব্যাপার, এটা কি হচ্ছে? এত ইজি কোয়েশ্চেনে তোমাদের এই রকম পারফরমেন্স? কাল আসল কম্পিটিশনে গেলে তোমরা তো তোমাদেরই কলেজের নাম ডোবাবে। 1 সপ্তাহ ধরে তোমাদের প্রিপেয়ার করছি, তার রেজাল্ট এটা? সিরিয়াসলি? তোমরা কি একটুও সিরিয়াস নাও? ঠিক তখনই রুমিতা এসে একটু ব্যঙ্গ করে বলে উঠল, ভালো স্টুডেন্ট বলে এদের নিয়ে আসা হলো, এই তো অবস্থা। আমার তো মনে হয় এদের কুইজ কম্পিটিশনে আসা উচিতই হয়নি। শুভ্রনীল এবার রুমিতার ওপরেও রেগে গেল। কলেজের রেপুটেশন খারাপ হলে কিন্তু তোমারও নাম খারাপ হবে রুমিতা। তাই অন্যদের দোষ না দিয়ে ওদের ঠিকঠাক গাইড করার চেষ্টা তো করো। কথাটা বলেই সোজাসুজি ঋদ্ধিমার কাছে এগিয়ে গেল শুভ্রনীল। আর এই যে তুমি বড্ড তো বড় বড় লেকচার দাও। আমি তোমার গার্ডিয়ান হিসেবে সাইন করে সবার এগেনস্টে গিয়ে ডিসিশন নিয়ে তোমাকে নিয়ে এলাম, আর তুমি এতগুলো প্রশ্নের উত্তর ভুল করছো। এইভাবে কালকের কম্পিটিশনে কি করবে তুমি? আসলে ঠিকই ভেবেছিলাম তুমি ইরেসপন্সিবল। শুভ্রনীলের মুখে এই কথাটা শুনে প্রচণ্ড রেগে গেল ঋদ্ধিমা। একে তো এতগুলো ভুল করেছে, তার উপর শুভ্রনীলের বকুনি, তাও আবার দায়িত্বজ্ঞানহীন বলছে। সহ্য হলো না ওর, চিৎকার করে উঠল, একদম না বাজে কথা বলবেন না। আমি মোটেই ইরেসপন্সিবল নই। পেপারটা আপনি সেট করেছেন। কোথা থেকে কোয়েশ্চেন জোগাড় করেছেন কে জানে। বিশ্বের সবচেয়ে বড় মরুভূমি কোনটা, কালবৈশাখী কোন ধরনের বায়ুপ্রবাহ, মেঘনাদ পথ কাব্যের ছন্দ, একটাও সায়েন্সের প্রশ্ন নেই। এগুলো প্রশ্ন হলো? এগুলোর উত্তর তো আমাদের প্রিন্সিপাল স্যারও জানেন বলে আমার মনে হয় না। শুভ্রনীল এবার আরো রেগে গেল, দাঁতে দাঁত চেপে বলে উঠল, হাউ ডেয়ার ইউ! কে সাহস দিয়েছে তোমায় আমার সঙ্গে এভাবে কথা বলতে? আমার যেখান থেকে ইচ্ছে প্রশ্ন করব। এটা জেনারেল নলেজ, তোমার সাবজেক্টের উপরে কম্পিটিশন নয়। আপনাকে কে সাহস দিয়েছে তখন থেকে আমাকে অপমান করার? উল্টোপাল্টা কথা বলেই যাচ্ছে, কিছু বলছি না বলে। আশ্চর্য, কাঁদছো কেন তুমি? এই মেয়েগুলোকে তো কিছুই বলা যাবে না। কিছু বলতে গেলেই ব্রহ্মাস্ত্র। কান্না শুরু হয়ে গেল। এই, আমার সামনে এসব নাটক একদম করবে না। দেখেছেন তো, এখন আমার কান্নাটাও নাটক মনে হচ্ছে আপনার। আপনার হার্ট বলে না সত্যি কিছু নেই। আপনি কি করে কেমিস্ট্রি টিচার হলেন? ও রিয়েলি? হার্টের সঙ্গে কেমিস্ট্রির কি সম্পর্ক? হ্যাঁ, সম্পর্ক একটা আছে। আপনার হার্ট যদি কাজ না করে তবে সেখানে কোনো কেমিক্যাল রিঅ্যাকশন হচ্ছে না। কেমিস্ট্রির একজন টিচার হয়ে অন্তত এটুকু আপনার জানা উচিত। উপস্থিত সকলেই হাঁ হয়ে গেছে, বিশেষ করে অয়ন। শুভ্রনীল স্যারকে কেউ এইভাবে উত্তর দিতে পারে ধারণাই ছিল না। ওদিকে রুমিতার মুখটাও লাল হয়ে গেছে। এত দূর এগিয়ে গেছে এরা, সবার সামনে এভাবে কথা বলছে। আর এই ঋদ্ধিমা মেয়েটা কেঁদে কেটে একেবারে সিম্প্যাথি গেইন করার চেষ্টা করছে, আর শুভ্রনীল ওকে সাপোর্ট করছে। রুমিতা ধীরে ধীরে ঘরের ভেতরে চলে যায়। তারপর ব্যাগ থেকে ফোনটা বার করে একটা কুটিল হাসি হাসে।
তাহলে সেই কাজটা করতেই হবে, যেটা করবে কিনা একটু দ্বিধায় ছিল। কিন্তু এখন ওদের দুজনের ঘনিষ্ঠতা দেখে আর নিজেকে আটকে রাখল না। হ্যালো, মিস্টার শর্মা বলছেন? শুভ্রনীলের বকুনি খেয়ে মন খারাপ করে লবিতে গিয়ে বসেছিল ঋদ্ধিমা। তার চোখ এখন ছলছল করছে। কিছুক্ষণ পর শুভ্রনীল ওর কাছে আসে। ঋদ্ধিমার পাশে একটা সোফায় বসে স্বাভাবিকভাবে কথা বলার চেষ্টা করে। কি ব্যাপার, এখানে বসে আছো কেন? কোনো উত্তর দিল না ঋদ্ধিমা, একেবারে গুম হয়ে বসে রইল। আচ্ছা ঠিক আছে, তখন ওই কঠিন কথাগুলো বলার জন্য আমি না হয় সরি। আসলে কালকে কম্পিটিশন, প্রত্যেকের অবস্থা নিয়ে একটু টেনশনেই ছিলাম। ঋদ্ধিমা শুধু একবার তাকালো, কিন্তু কিছুই বলল না। শুভ্রনীল আবার বলল, বাই দ্য ওয়ে, ঠিক আছে, একটু মন দিয়ে পড়াশোনা করো। আর আর এত রাগ করে থাকার কিন্তু কিছু হয়নি। ঋদ্ধিমা কোনো কথা বলছে না দেখে চলে যাচ্ছিল শুভ্রনীল। হঠাৎই ঋদ্ধিমা একটা অদ্ভুত কথা বলে, রুমিতা ম্যাডাম কি আপনার গার্লফ্রেন্ড? শুভ্রনীল অবাক হয়ে তাকায়, কথাটার অর্থ বুঝে উঠতেই পারে না। কি কি বললে? এই কি বললে তুমি? রিপিট 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 করো। এবার একটু ভয় পায় ঋদ্ধিমা। না না স্যার, কিছু কিছু বলিনি তো, কিছু বলিনি। না না, তুমি তো বললে রুমিতাকে নিয়ে কি যেন বললে। না মানে রুমিতা ম্যাম মানে স্যার। হ্যাঁ সেটাই তো বলছি, কি বললে বলো। এবার চোখ মুখ কুঁচকে বলে ফেলল ঋদ্ধিমা, বলছিলাম রুমিতা ম্যাম কি আপনার প্রেমিকা মানে গার্লফ্রেন্ড? নিজের কানকেই বিশ্বাস করতে পারছে না শুভ্রনীল। এই মেয়ে বলে কি? চোখ খারাপ হয়ে গেছে তোমার, না মাথা খারাপ? আমি কলেজে পড়াতে আসি নাকি প্রেম করতে আসি? আর তোমার মাথায় এসব আসে কি করে? না না মানে তুমি এসব ভাবছোটাই বা কেন? কালকে তোমার কম্পিটিশন আর তুমি। শুভ্রনীলের কথার মাঝে এই ঋদ্ধিমা উঠে দাঁড়ালো, সরাসরি শুভ্রনীলের চোখে চোখ রাখলো। তার চোখে ভয় নেই, এক অদ্ভুত সাহস যেন ঝিলিক দিচ্ছে। স্যার, আমি পাহাড়ের মেয়ে, খুব সাহসী, আমি কিচ্ছুকে ভয় পাই না, আপনাকে তো নয়ই। শুনুন, আমি আপনাকে পরিষ্কার বলে দিচ্ছি, ওই রুমিতা ম্যাডাম আপনার আশেপাশে না একটু বেশি ঘুরঘুর করে, ঠিক একেবারে মাছির মতো। ব্যাপারটা না আমার একদম ভালো লাগে না। আর ওই সব অজন্তা ইলোরা কারা সব রয়েছে না, তাদের ব্যাপারটা আমি কলেজে গিয়ে বুঝে নেব। আপনি কিন্তু ওই ন্যাকা ম্যাডামকে একটু বলে দেবেন একটু সামলে থাকতে। বেশি আমার সঙ্গে লাগতে এলে না, দিনে তারা আর রাতে আমি সূর্য দেখিয়ে দেব। কথাগুলো বলেই গটগট করে সেখান থেকে হেঁটে চলে গেল ঋদ্ধিমা। শুভ্রনীল তার দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে থাকলো, তারপর ধপ করে বসে পড়ল। এসব কি বলে গেল মেয়েটা? পাগল হয়ে গেল নাকি? শুভ্রনীলের হার্টবিটটা কেমন যেন বেড়ে গেছে। দ্রুত নিজের বুকটা চেপে ধরে চোখ বন্ধ করে ভগবানের নাম করল সে। এই রে, প্রেশারটা আবার বেড়ে যাচ্ছে না তো? দেখে যাও মাসিমা, দেখে যাও, তোমার নন্দিনী একটাও কিচ্ছু দাঁতে কাটছে না। খাওয়াতে গেলেই বাটি চামচ সব ঠেলে সরিয়ে দিচ্ছে। অভিযোগের সুর নমিতার গলায়। শুভ্রনীলের শিলিগুড়ি চলে যাওয়ার পর থেকেই রাজনন্দিনীর জেদ যেন কয়েক গুণ বেড়ে গেছে। কোনোভাবেই তাকে সামলে রাখা যাচ্ছে না। খাওয়া দাওয়া প্রায় বন্ধ করার জোগাড়। নমিতা দিকে দেখলে আরও বেশি রেগে যাচ্ছে। কি হচ্ছে কি নন্দিনী? নমিতা দিদি তোমার নামে কি বলছে এসব? খাচ্ছ না কেন তুমি? চোখ গোল গোল করে কটমট করে তাকালো রাজনন্দিনী। তারপর চোখ মুখ বেঁকিয়ে ঝাঁঝিয়ে উঠল। এই এই বুড়ি, এই তুই তুই একটাও কথা বলতে আসবি না, তুই কথা বলতে আসবি না। আগে আগে শুভ আসবে, তারপর আমি খাবো, তারপর আমি খাবো। রাজনন্দিনী, তোমায় বারণ করেছিলাম না?
দিদাকে একদম বুড়ি বলতে নেই। এমন কথা আবার বলছো কেন তুমি? এই 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 বুড়িকে বুড়ি বলবো না তো কি বলবো? কি বলবো আমি? আমাকে আমাকে একদম জ্ঞানের কথা বলতে আসবি না, একদম জ্ঞানের কথা বলতে আসবি না। আমাকে এক্ষুনি শুভর কাছে নিয়ে চল, এক্ষুনি নিয়ে চল শুভর কাছে, নিয়ে চল, নিয়ে চল। ও মা, এমন জেদ করলে হয় নাকি? তুমি তো জানো না, শুভ তো অনেক দূরে গেছে, অফিসের কাজে গেছে, ঘুরতে তো আর যায়নি। ফিরে আসবে তো কয়েকদিনের মধ্যেই। আমি জানি, আমি 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 জানি শুভ শুভ পাহাড়ে গেছে। ওখানে ওখানে ঝর্ণা আছে, নদী আছে, জঙ্গল আছে। রাজনন্দিনীও ওখানে যাবে, রাজনন্দিনীও ওখানে যাবে। ওখানে গিয়ে শুভর কাছে থাকবে, ওখানে গিয়ে শুভর কাছে থাকবে। ওরে বোকা মেয়ে, শুভ যেখানে গেছে সেখানে জঙ্গল আছে, আর জঙ্গলে বাঘ আছে। তোর গেলে ভয় করবে না ওখানে? রাজনন্দিনী মনে মনে কি একটা যেন ভেবে নিল, তারপর হঠাৎ খিলখিল করে হেসে উঠল। ভালো হবে, ভালো হবে। বাঘ আসবে, বাঘ আসবে, বুড়ি বুড়ি তোকে আগে খেয়ে নেবে। বাঘ না তোকে আগে খাবে, তখন দেখবি কি মজা হয়। ছি, আবার বড়দের সঙ্গে এমন করে কথা? এমন কথা কি বলতে আছে? নাও নাও, চটপট খাবারটা খেয়ে নাও তো। দুধ কর্নফ্লেক্স একেবারে ঠান্ডা হয়ে গেল। এই এই তোদের তোদের কতক্ষণ না বলেছি আমাকে আমাকে খাওয়াতে আসবি না, আসবি না আমাকে খাওয়াতে। ওগুলো ওগুলো তোরা গেল। যতক্ষণ না শুভ আসছে আমি কিচ্ছু খাবো না আমি। নমিতা আর শুভ্রনীলের মা এক প্রকার নাস্তানাবুদ হয়ে গেছে রাজনন্দিনীকে সামলাতে। শুভ না এলে কোনোভাবেই নাওয়ানো খাওয়ানো কোনো কিছুই করানো যাচ্ছে না। এখন একমাত্র উপায় শুভকে এনে সামনে দাঁড় করানো, কিন্তু সেটা কি করে সম্ভব? তার তো ফিরতে এখনো বেশ কয়েকটা দিন সময় লাগবে। এদিকে রাজনন্দিনীর অনশন আর জেদের সামনে নমিতা আর শুভ্রনীলের মা বরাস্ত। তারা এক প্রকার হাল ছেড়ে মাথায় হাত দিয়ে ডাইনিং টেবিলে বসেছিল। সামনে খাবারগুলো সব ঠান্ডা হচ্ছে। একমাত্র শুভ্রনীলই এর সমাধান করতে পারে, কিন্তু সে তো এখন শত শত মাইল দূরে। টেবিলের উপর রাখা ফোনটা হঠাৎই বেজে উঠল। শুভ্রনীলের মা যেন ধরে প্রাণ পেলেন। হ্যালো শুভ, বাবা তুই কখন ফোন করবি সে কথাই ভাবছিলাম এতক্ষণ। এখানে যে কি কাণ্ড হচ্ছে, নন্দিনী কিছু খাচ্ছে না, তোকে ছাড়া তো জল পর্যন্ত মুখে দেবে না বলছে। শুভ্রনীল অপর প্রান্ত থেকে ক্লান্ত কিন্তু শান্ত স্বরে বলে উঠল, ওহ মা, আমি জানি, নমিতার মেসেজ দেখেছিলাম, তাই তো ফোন করলাম। তুমি ফোনটা ওকে দাও। শুভ্রনীলের মা তাড়াতাড়ি ফোনটা রাজনন্দিনীর হাতে দিল। রাজনন্দিনী তখনও রেগে আছে। ফোন ধরেই অভিমান আর অভিযোগের সুরে শুভ্রনীলকে বলে বসল, শুভ তুমি কেন চলে গেছো? শুভ কেন চলে গেছে? রাজনন্দিনী কিচ্ছু খাবে না রাজনন্দিনী। এই যে আমার মহারানী, এমন করলে চলে? তুমি তো জানো শুভ কাজের জন্য বাইরে এসেছে। এবার তুমি যদি না খাও তাহলে তো আমার মন খারাপ হয়ে যাবে, আর তোমার শরীর খারাপ হলে আমি শিলিগুড়ি থেকে কি নিয়ে যাব? এক রাশ কৌতূহল, আনন্দ আর আবেগ নিয়ে রাজনন্দিনী প্রায় চিৎকার করে ওঠে, আমার জন্য শুভ কি নিয়ে আসবে? রাজনন্দিনীকে কি দেবে শুভ? কি দেবে রাজনন্দিনীকে? শুভ্রনীল ও প্রান্তে তখনও গলা নামিয়ে রহস্যের সুরে রাজনন্দিনীকে বলল, আরে বাবা, এটা তো সারপ্রাইজ। তুমি যদি এখন লক্ষ্মী মেয়ের মতো সব খাবার শেষ করে দাও, দিদার কথা শোনো, আর নমিতা দিদিকে রাগ না দেখাও, তবেই কিন্তু আমি তোমার জন্য এখানকার
পাহাড়ের জঙ্গল থেকে খুব সুন্দর একটা জিনিস নিয়ে যাব, দারুণ একটা সারপ্রাইজ। সারপ্রাইজ? সারপ্রাইজ? রাজনন্দিনী এক্ষুনি খাবে, এক্ষুনি খাবে। শুভ কখন আসবে? শুভ কখন আসবে? আমি খুব তাড়াতাড়ি চলে আসবো সোনা, তুমি শুধু লক্ষ্মী মেয়ের মতো থাকো, আমি আসছি তো। আর মনে রেখো, তোমার জন্য কিন্তু একটা সারপ্রাইজ অপেক্ষা করছে। হ্যাঁ, রাজনন্দিনী লক্ষ্মী মেয়ে। রাজনন্দিনী এক্ষুনি খাবে রাজনন্দিনী। মৃদু হেসে শুভ্রনীল ফোনটা রেখে দেয়। তবে এক ফোনেই যে এমন জাদুর মতো কাজ হয়েছে তা দেখে শুভ্রনীলের মা এবং নমিতা স্বস্তির নিঃশ্বাস ফেলে। মুহূর্তের মধ্যে রাজনন্দিনীর রাগ উধাও। সারপ্রাইজের লোভে সে আবার স্বাভাবিক হয়ে গেল। শুভ্রনীল বহু দূরে থাকলেও তার কণ্ঠস্বরই রাজনন্দিনীর কাছে একেবারে ওষুধ। অন্যদিকে শিলিগুড়িতে থাকা শুভ্রনীল ফোন রেখেও বেশ বিষণ্ণ। রাজনন্দিনীকে এইভাবে একা একা কতদিন সামলাবে সে? ওর কাজটা এতটা কঠিন করে দিয়ে কেন যে অদিতি চলে গেল, এই প্রশ্নের উত্তর ওর জানা নেই। কম্পিটিশন খুব ভালো হয়েছে, যদিও ফলাফল বের হবে পরশু। কালকের দিনটা সবার ছুটি, যে যার নিজের মতো করে ঘুরতে যেতে পারে। কম্পিটিশন শেষে সন্ধ্যাবেলায় সবাই বসে আছে হোটেলের বাইরের খোলা বাগানটায়। চতুর্দিকে ফেয়ারি লাইট জ্বলছে, পরিবেশটা ভীষণ সুন্দর, কেমন যেন মায়াবী। মৃদু গানও বাজছে। ঋদ্ধিমা আজকে খুব খুশি। প্রত্যেকটা রাউন্ডে সে ঠিকঠাক উত্তর দিতে পেরেছে। একটা করে উত্তর দেওয়ার পরেই তার চোখ চলে যাচ্ছিল শুভ্রনীলের দিকে। স্যারের মুখের চওড়া হাসি প্রমাণ দিচ্ছিল উত্তরগুলো ঠিকঠাক হচ্ছে। তার কনফিডেন্স, তারা জিতবেই। এদিকে শুভ্রনীল অন্য স্টুডেন্টদের সঙ্গে তখন কথা বলছে। ঋদ্ধিমা আবারও একভাবে তাকেই দেখে যাচ্ছে। অন্যদিকে অয়নের চোখও ঋদ্ধিমার দিকে। মেয়েটাকে বড্ড সুন্দর লাগছে। অয়নের পকেটে একটা আংটি। ও ভেবেছে কালকে ওটা ঋদ্ধিমাকে হাতে পরিয়ে দেবে। কাল ওরা সবাই মিলে কাছেই একটা পাহাড়ে যাচ্ছে। স্যার ম্যামও যাবেন, তবে সব সময় নিশ্চয়ই ওদের সঙ্গে থাকবেন না। একটু ফাঁকা জায়গা পেলেই ঋদ্ধিমাকে প্রপোজ করবে অয়ন। নিজের ভাবনায় হারিয়ে যাচ্ছিল ও। এত তাড়াতাড়ি যে কাউকে ভালোবাসতে পারবে ভাবতেই পারেনি। বারবার ঋদ্ধিমার পারফিউমের গন্ধটা নাকে এসে লাগছে। একভাবে সেদিকেই তাকিয়ে আছে। হঠাৎ রুমিতা ম্যাডাম এসে দাঁড়ায় অয়নের পেছনে। অয়ন তার উপস্থিতি টেরই পায় না। কি অয়ন, কার দিকে এত মন দিয়ে তাকিয়ে আছো? অয়ন চমকে ঘুরে দাঁড়ায়। রুমিতা ম্যাডাম। মানে আরে রুমিতা ম্যাম না, এমনি দেখছিলাম। বেশ স্বাভাবিক কণ্ঠেই রুমিতা বলে উঠল, ঋদ্ধিমাকে দেখছো, সেটা তো দেখে বোঝাই যাচ্ছে। বেশ ভালো চয়েস তোমার, মেয়েটা খুব স্মার্ট। ধন্যবাদ ম্যাম। রুমিতা ম্যাডাম তখন ধীরে ধীরে অয়নের পাশে এসে বসল। অয়নকে দেখেই বুঝতে পারছে অয়নের খুব পছন্দ ঋদ্ধিমাকে। ঋদ্ধিমাকে পথ থেকে সরিয়ে দেওয়ার জন্য এখন অয়নের ব্রেন ওয়াশ করাটাই গুরুত্বপূর্ণ বলে মনে হলো রুমিতা ম্যাডামের। শোনো অয়ন, আমি তোমাকে একটা কথা বলি। লাইফে না সুযোগ বারবার আসে না, বিশেষ করে ভালোবাসার মতো ব্যাপারে। মানে কি বলতে চাইছেন ম্যাম? মানে খুব পরিষ্কার, তোমার যদি কাউকে ভালো লাগে আর তুমি যদি জানো যে তার জীবনে তেমন কেউ নেই, তবে বেশি অপেক্ষা করা একদমই ঠিক নয়। না হলে কি হবে জানো তো? তুমি ভাবছো কাল বলবো, পরশু বলবো, আর ঠিক সেই সুযোগে অন্য কেউ এসে তার ভালো সময় কাজে লাগিয়ে তোমার মনের কথাটা সে নিজের জন্য বলে চলে যাবে, আর তুমি হাঁ করে তাকিয়ে থাকবে, ঠিক যেমন এখন আছো।
এখন অবশ্য তুমি লজ্জা পাচ্ছ, কিন্তু তখন কিন্তু চোখের জল আটকাতে পারবে না। অয়নের মনে হলো রুমিতা ম্যাম ওর শুভাকাঙ্ক্ষী, তাই হয়তো এই কথাগুলো বলছে। মনোযোগ দিয়ে শুনল, তখনও কিন্তু চোখ ঋদ্ধিমার দিকে। রুমিতা সেই সুযোগে অয়নের একেবারে কানের কাছে চলে গেল। তারপর মিষ্টি সুরে কানের কাছে বলে উঠল, তাই বলছি, সঠিক সময়ে কাজটা করে ফেলা উচিত। কালকে তোমরা পাহাড়ে যাচ্ছ, সুন্দর পরিবেশ, এর চেয়ে ভালো সুযোগ আর পাবে না। সুযোগ কাজে লাগাও অয়ন, কাজে লাগাও, না হলে কখন যে পাখি ফুরুত হয়ে যাবে তুমি টেরও পাবে না, বুঝলে? হ্যাঁ ম্যাম, বুঝতে পারছি, আপনি ঠিকই বলছেন। রুমিতা ম্যামের কথাগুলো শুনে আরো একটু ভরসা পেল অয়ন। পকেটের ভেতরে থাকা আংটির বাক্সটা আরো একবার স্পর্শ করল। রুমিতা ম্যাডামের মুখে কুটিল হাসি, কিন্তু এই মুহূর্তে অয়ন সেটা বুঝতে পারল না। তার উদ্দেশ্য সফল হয়েছে জেনে রুমিতা উঠে গেল সেখান থেকে। এতে কাজ হলে ভালো, না হলে ব্যবস্থা সব করাই আছে। ঠিক তখনই হঠাৎ করে লাইট অফ হয়ে যায় লনের। সবাই হই হই করে ওঠে। টান পড়ে ঋদ্ধিমার হাতে। চমকে ওঠে ঋদ্ধিমা। কিছু বলার আগেই একটা শক্ত হাত ওর মুখ চেপে ধরে টানতে টানতে ওকে নিয়ে যায় হোটেলের পিছনের দিকে। ঋদ্ধিমা ছটফট করতে থাকে, কিন্তু যে দিকটা দিয়ে ওকে নিয়ে যাওয়া হচ্ছে সেখানটা বেশ ফাঁকা। আলোর অভাবে কেউ কিছুই বুঝতে পারছে না। হোটেলের পিছন দিকে যাচ্ছে বুঝতে পেরে ঋদ্ধিমা আরো জোরে হাত পা ছুঁড়তে থাকে, নিজেকে ছাড়ানোর জন্য প্রাণপণ চেষ্টা করতে থাকে, কিন্তু সেই লোকটা ওকে চেপে ধরে একটা দেওয়ালে। তারপর হিস হিসে গলায় বলে ওঠে। তার কণ্ঠস্বর কানে পৌঁছতেই ঋদ্ধিমা শিউরে ওঠে। একেবারে চুপ, একটা আওয়াজ করবি না। আমি জানি তুই এখানে কুইজ কম্পিটিশন করতে আসিসনি, তুই ওই টিচারটার সঙ্গে নোংরামি করতে এসেছিস। শয়তানি, তুই ভুলে গেছিস যে তুই এখনো আমার হাতের মুঠোয়। ওই যে শুভ্রনীল স্যার, হ্যাঁ আমি সব জানি। ওই স্যার তোর গার্জেন হয়ে সই করে তোকে এখানে নিয়ে এসেছে, তাই না? কেন, কি মতলব তোর? ঋদ্ধিমার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। অপমানে ভয়ে চিৎকার করে উঠতে চায়, কিন্তু ওর মুখ চেপে ধরে ওই শয়তানটা। আমি জানি তোদের মতলব কি। ওই টিচারটা দেখতে খুব হ্যান্ডসাম তো, তাই তার সঙ্গে রং তামাশা করছিস। শোন, তোর বাবার সব টাকা এখন আমার, আর যদি তুই আমার কথা না শুনিস, যদি কলেজে গিয়ে ওই টিচারটার সঙ্গে এমন নোংরামি করিস, তাহলে তোর কি অবস্থা হবে সেটা কল্পনা করতে পারবি না। তোর জীবন তো শেষ করে দেবই, আর তোর এই স্যারকেও আমি ছাড়বো না। খুব তো সাহস দেখাচ্ছিস, আমাকে শয়তান বলছিস, আর তুই যদি স্যারকে নিয়ে ঘুরে বেড়াচ্ছিস তার বেলায়। শোন, তোর শরীরের উপর আমারই প্রথম অধিকার, সেটা ভুলে যাস না। সুরঞ্জিত ঋদ্ধিমাকে দেওয়ালে আরো চেপে ধরে, আরো জোরে। ঋদ্ধিমা আতঙ্ক ঘৃণায় কাঁপতে থাকে। সুরঞ্জিতের চোখ দুটো তখন লাল হয়ে জ্বলছে। হিস হিসে গলায় জঘন্য উদ্দেশ্য প্রকাশ করার চেষ্টা করে সে। আমি তোকে বিয়ে করবো ঋদ্ধিমা, তারপর তোর সঙ্গে সংসার করব। তোকে এমন যত্ন করব, এমন যত্ন করব যে তোর জীবনে আর কেউ আসার কথা চিন্তাই করবে না। সুরঞ্জিতের কথা শুনে ঋদ্ধিমার গা গুলিয়ে ওঠে। ও প্রাণপণ নিজেকে ছাড়ানোর চেষ্টা করে। এই লাস্ট ওয়ার্নিং, যদি আর বাড়াবাড়ি করেছিস, যদি আর একবারও আমার কথা অমান্য করেছিস, তাহলে তুই তোর একটা টাকাও পাবি না। আর শুধু তাই নয়, তুই কাউকে মুখ দেখাতেও পারবি না। তোর জীবন আমি এমনভাবে শেষ করে দেব যে তোর শুভ্রনীল স্যারও তোকে ঘৃণা করবে। হুমকি দেওয়া শেষ করেই ঋদ্ধিমার চুলের মুঠি ধরে ওকে কংক্রিটের মেঝেতে ছুঁড়ে দেয় সুরঞ্জিত। তারপর অন্ধকারে গা ঢাকা দেয়। তারপর কোনো রকমে হাতড়ে হাতড়ে মাটি থেকে উঠে দাঁড়িয়ে আলোর দিকে ছুটতে শুরু করে ঋদ্ধিমা। সুরঞ্জিতের চাপা হাসি যেন পিছন দিকে শুনতে পায়, কিন্তু সেই সময় ওর একটাই লক্ষ্য, যেভাবে হোক আলোর কাছে পৌঁছতে হবে। এদিকে হোটেলের গার্ডেনে তখন আলো জ্বলে উঠেছে আবার।
এগিয়ে গিয়ে শুভ্রনীলকেই প্রথম দেখতে পায় ঋদ্ধিমা। কোনো দিকে খেয়াল না করে এক মুহূর্ত অপেক্ষা করে না, দৌড়ে এসে সজোরে জড়িয়ে ধরে। শুভ্রনীল হঠাৎ ঋদ্ধিমাকে এভাবে জড়িয়ে ধরতে দেখে অবাক হয়ে যায়। নিজের বুকের মধ্যে ঋদ্ধিমার শরীরের কাঁপুনি টের পেয়ে ও বুঝতে পারে কিছু একটা মারাত্মক ঘটেছে। ঋদ্ধিমা, কি হয়েছে তোমার? কি হয়েছে? কেউ কিছু? আরে রিল্যাক্স রিল্যাক্স, শান্ত হও শান্ত হও, এখানে আমি আছি, বলো কি হয়েছে? ঋদ্ধিমা কোনো উত্তর দিতে পারে না। কাঁপতে কাঁপতে আমতা আমতা করে কি সব যেন বলতে থাকে। সুরঞ্জিতের নোংরামি আর হুমকিগুলোর দৃশ্য ওর চোখের সামনে ভাসতে থাকে। পুরো শরীরের ভার যেন আর নিতে পারে না। জ্ঞান হারায় শুভ্রনীলের হাতের মধ্যেই। ওর নিথর শরীরটা লুটিয়ে পড়ে। শুভ্রনীল দ্রুত ধরে ফেলে, চারিদিকে তাকিয়ে চিৎকার করে ওঠে, অয়ন, জল 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 নিয়ে এসো। হার্টবিট ক্রমশ বেড়ে যাচ্ছে শুভ্রনীলের। হতভম্ব হয়ে কিছু বুঝতে না পেরে দ্রুত ঋদ্ধিমাকে কোলে তুলে নেয় শুভ্রনীল। ওর মুখ এখন উদ্বেগে ফ্যাকাশে। অয়ন জল নিয়ে আসার আগেই শুভ্রনীল নিজে দ্রুত পায়ে ঋদ্ধিমাকে হোটেলের ভেতরে রিসেপশনে নিয়ে যায়। রুমিতা ম্যাডাম অন্যান্য স্টুডেন্টদের নিয়ে ছুটে যায় সেদিকে। ভয় এবং কৌতূহল দুটোই রয়েছে মনে। অয়ন তো প্রচণ্ড ভয় পেয়ে গেছে। কি এমন হলো হঠাৎ? জল 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 কই জল? আর হোটেলের কাউকে ডাকো, হারিয়া হারিয়া তাড়াতাড়ি। অয়ন দ্রুত জল এনে ঋদ্ধিমার মুখে চোখে দিতে থাকে। রুমিতা ম্যাডাম শুভ্রনীলের পাশে দাঁড়িয়ে বেশ সিরিয়াস ভঙ্গিতেই কিছু একটা বলে ওঠে। প্রফেসর ব্যানার্জি, আমার তো মনে হয় পুরোটাই নাটক, কিচ্ছুই হয়নি, যত সব ঢং। রুমিতা, আর ইউ আউট অফ ইয়োর মাইন্ড? ওর শরীর ঘামে ভেজা, ভয়ে কাঁপছে। চুপ করে থাকো, আর এখানে আর একটাও কথা তুমি বলবে না। শুভ্রনীলকে রাগে গর্জে উঠতে দেখে থেমে যায় রুমিতা। ঋদ্ধিমাকে ঝাঁকাতে ঝাঁকাতে ডাকতে থাকে শুভ্রনীল, ঋদ্ধিমা ঋদ্ধিমা ঋদ্ধিমা, চোখ খোলো চোখ খোলো, কি হয়েছে বলো ঋদ্ধিমা। মামা স্যার, মামা মামা এসেছে, মামা। শুভ্রনীল চমকে ওঠে, কিন্তু আশ্বস্ত করে ঋদ্ধিমাকে বলে ওঠে, শান্ত হও ঋদ্ধিমা, শান্ত হও, রিল্যাক্স, এখানে কেউ নেই, তুমি একদম নিরাপদ আছো। ঋদ্ধিমার মুখে মামার কথা শুনেই অন্যান্য স্টুডেন্ট এবং রুমিতা এগিয়ে আসে। শুভ্রনীল সবার উদ্দেশ্যে বলে ওঠে, এই তোমরা সবাই নিজেদের রুমে চলে যাও, আমি ঋদ্ধিমার সঙ্গে আলাদাভাবে কথা বলবো। কিন্তু শুভ্র, ও রুমমেটরা? তোমাকে যেতে বলেছি, যাও। রাগী চোখে শুভ্রনীল রুমিতাকে বলে। সবাই চলে যায় অনিচ্ছা সত্ত্বেও। জায়গাটা ফাঁকা হয়ে গেলে শুভ্রনীল শান্তভাবে ঋদ্ধিমাকে সবটা বলতে বলে। ঋদ্ধিমা কাঁপা কাঁপা গলায় যা ঘটেছে তা সংক্ষেপে বলতে শুরু করে। সবটা শুনে প্রচণ্ড রেগে যায় শুভ্রনীল। এত নোংরা আচরণ করতে পারে লোকটা? ওর এত বড় সাহস! আমি যেখানে প্রেজেন্ট, আমি যেখানে তোমাকে গার্ডিয়ান হিসেবে সাইন করে নিয়ে এসেছি, আর ও তোমাকে এই সব কথা বলছে। হোটেলে ঢুকলো কি করে ও? আর ও কি করে জানলো তুমি এখানে এসেছো? আমি জানি না স্যার, আমি তো বলিনি। এনিওয়ে, তোমার কাছে ওর কোনো কন্ট্যাক্ট নাম্বার আছে? দাও, থাকলে আমায় এক্ষুনি দাও, আমি এক্ষুনি পুলিশের সঙ্গে যোগাযোগ করব। এটা কোনো সাধারণ ঘটনা নয়। পুলিশের কথা শুনেই কেঁদে ফেলে ঋদ্ধিমা। ওকে দেখে খারাপ লাগে শুভ্রনীলের। না স্যার, প্লিজ স্যার, পুলিশে বলবেন না। ওই লোকটা যদি আবার রেগে যায়, যদি আমার বন্ধুদের আপনাদের কোনো ক্ষতি করে, খুব ভয়ঙ্কর লোকটা। আমার টাকা পয়সা সব ওর কাছে। টাকা পয়সা চাই না স্যার, কিন্তু কারোর ক্ষতি হোক এমনটাও চাই না। স্যার প্লিজ বলবেন না পুলিশকে। খারাপ লাগে শুভ্রনীলের।
শান্ত হয়ে ঋদ্ধিমার হাতটা নিজের হাতের মধ্যে নেয় শুভ্রনীল। আমি বুঝতে পারছি, আই ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য সিচুয়েশন। প্লিজ তুমি এখন শান্ত হও। আমি তোমার পাশে আছি, ঠিক আছে? তুমি এখন একদম একা নও। শুভ্রনীলের হাতের উষ্ণ স্পর্শে ঋদ্ধিমা ভরসা পায়। শুভ্রনীলকে আবারও সে জড়িয়ে ধরে। স্যার, স্যার, আমার কেউ নেই স্যার। মা মারা যাওয়ার পর থেকে আমি শুধু পালিয়ে বেড়াচ্ছি। আমি শুধু আপনাকে বিশ্বাস করি, আপনি আমাকে বাঁচান। আমার খুব ভয় করছে স্যার, আমি ওর কাছে ফিরে যেতে চাই না। আমার মনে হচ্ছিল ও আমায় এক্ষুনি মেরে ফেলবে। স্যার প্লিজ স্যার। শুভ্রনীল ওকে আশ্বস্ত করে। তুমি একদম ভয় পেও না, আমি কাউকে তোমার কোনো ক্ষতি করতে দেব না। যাও, তুমি নির্ভয়ে তোমার রুমে থাকো। তোমার রুমমেটদের সঙ্গে আমি কথা বলে নেব। কিচ্ছু হবে না তোমার। আমি থাকতে তোমায় কেউ টাচ অবধি করতে পারবে না। শুভ্রনীল ব্যানার্জির প্রতিশ্রুতি কখনো ব্যর্থ হয় না। আমি যেটা বলি সেটাই আমার শেষ কথা। তুমি আমার দায়িত্ব, তুমি আমার রেসপন্সিবিলিটি। কিচ্ছু হবে না তোমার। পরের দিন সকাল। সূর্য ওঠা থেকেই আজ আকাশ ঝকঝকে, মেঘের কোনো চিহ্নই নেই। গতকালের কুইজ কম্পিটিশনের চাপ আর রাতের ভয়াবহ ঘটনার কোনো ছাপ নেই এই সকালে। ঋদ্ধিমাদের গোটা গ্রুপটা আজ খুব খুশি। একটা বড় গাড়িতে করে তারা পাহাড়ি রাস্তায় চড়ার জন্য রেডি। ওদের গন্তব্য কার্শিয়াং। সবাই গাড়িতে করে গন্তব্যের দিকে এগোচ্ছে। পাহাড়ি বাঁকে বাঁকে গাড়ি ঘুরছে। আজকের দিনটা অন্য দিনের থেকে একদম আলাদা। ঋদ্ধিমাকে দেখে মনে হচ্ছে না যে গতকালের আতঙ্ক ওর মধ্যে আর বাকি আছে। চোখে মুখে একটা শান্তি। ও জানে শুভ্রনীল পাশে আছে। অয়ন আজ যেন একটু বেশি অস্থির। পকেটে রাখা আংটির অস্তিত্ব সে প্রতি মুহূর্তে অনুভব করছে। এই মনোরম পরিবেশ, আজকের দিন, এর চেয়ে ভালো সুযোগ আর আসবে না। গাড়িতে ঋদ্ধিমার পাশে বসার চেষ্টা করেছিল, কিন্তু শুভ্রনীল স্যার নিজেই এসে ঋদ্ধিমার পাশে বসে পড়ল। ঋদ্ধিমা, তুমি জানলার ধারে বসো। পাহাড়ি রাস্তা, বাইরের দৃশ্য দেখতে দেখতে যাও, ভালো লাগবে। মৃদু হাসল ঋদ্ধিমা, তারপর জানলার বাইরে তাকালো। অয়ন একটু হতাশ হলো, কিন্তু হাল ছাড়ল না। ঠিক আছে, স্যার গাড়িতে বসুক, কিন্তু পাহাড়ে গিয়ে ঠিক ফাঁকা জায়গা একটা ও খুঁজে নেবেই। অয়ন হাতঘড়িটা বারবার দেখছে, কখন তারা পৌঁছবে। এদিকে রুমিতা চুপচাপ বসে থাকলেও চোখ স্থির শুভ্রনীলের দিকে। বুঝতে পারছে কাল রাতে যা ঘটেছে তাতে শুভ্রনীল আর ঋদ্ধিমার মধ্যে দূরত্ব কমার বদলে আরো বেড়েছে। ইস, ওই সুরঞ্জিত লোকটার একেবারে বুদ্ধি নেই। সবেতেই এত তাড়াহুড়ো যে সবটা গন্ডগোল করে ফেলল। গাড়ি যখন গন্তব্যে পৌঁছলো, সবাই হুড়োহুড়ি করে নিচে নামলো। সামনেই এক ধাপ উঁচুতে সবুজ ঢাল, আর তার উপর কাঁচা রাস্তা। ঠান্ডা হাওয়া গায়ে এসে লাগে। শুভ্রনীল সকলের উদ্দেশ্যে নির্দেশ দেয়, এই তোমরা সবাই সাবধানে থাকবে, বেশি দূরে ছড়িয়ে পড়বে না কেউ, হ্যাঁ? আর ম্যাম আর আমি তোমাদের কাছাকাছি থাকবো, ডোন্ট ওয়ারি। অবশেষে অয়ন একটা সুযোগ পায়। শুভ্রনীল যখন অন্য স্টুডেন্টদের সঙ্গে কথা বলছে, অয়ন তখন ঋদ্ধিমাকে একটা জায়গায় একটা পাথুরে চাতালের দিকে নিয়ে যায়। আবহাওয়াটা মনোরম, পরিবেশ রোম্যান্টিক। অয়ন পকেটে রাখা আংটির বাক্সটা স্পর্শ করে। ও নিশ্চিত এটাই সঠিক মুহূর্ত। অয়ন ঋদ্ধিমার দিকে মুখ করে দাঁড়ায়। হয়তো কিছু একটা ভূমিকা করে তারপর প্রপোজ করবে। ঋদ্ধিমা, আমি 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 তোকে
তোকে একটা কথা বলতে চাই, মানে অনেক দিন ধরেই ভাবছি। ঋদ্ধিমার চোখে মুখে তখন অন্য এক আনন্দের ঝিলিক। অয়নের বাক্যটা শেষ হওয়ার আগেই ঋদ্ধিমা ওর হাত দুটো ধরে ফেলে। ঋদ্ধিমার চোখে অদ্ভুত উজ্জ্বলতা, দীর্ঘদিনে এর যেন একটা ভার নামাতে চলেছে। উচ্ছ্বসিত কণ্ঠে বলে ওঠে ঋদ্ধিমা, অয়ন অয়ন অয়ন, তুই বিলিভ করতে পারবি না, আই এম ইন লাভ। বিশ্বাস কর, আমি আর চেপে থাকতে পারলাম না, বলে দিলাম। ঋদ্ধিমার কথা শুনে আনন্দে মন ভরে ওঠে অয়নের। ও ভাবে, আরে বাহ, আমি প্রপোজ করার আগেই ঋদ্ধিমা আমার মনের কথা বুঝে গেছে, এটা তো দারুণ। ও যেন আকাশে উড়তে থাকে। কিছু একটা বলতেই যাবে, হয়তো বলবে তোমাকে ভালোবাসি, কিন্তু সেই মুহূর্তেই ঋদ্ধিমা আবেগের উচ্ছ্বাসে আরো কিছু কথা বলে ফেলল। নিশ্চয়ই ভাবছিস সেটাকে? এই শোন, একদম লেগ পুল করবি না কিন্তু সবটা জানার পর। আমি আমি শুভ্রনীলকে ভালোবাসি, খুব ভালোবাসি অয়ন, খুব ভালোবাসি, খুব। ঋদ্ধিমার কথাগুলো অয়নের কানে যেন অদ্ভুত শোনায়। মুহূর্তের মধ্যে চারিদিকটা অন্ধকার ছেয়ে যায়। পাহাড়ের ঝলমলে রোদ, সবুজ প্রকৃতি সবকিছু যেন এক লহমায় ফ্যাকাশে হয়ে যায়। আর কোনো কথাও বলতে পারে না। গতকাল ঋদ্ধিমাকে স্যারকে জড়িয়ে ধরতে দেখার দৃশ্যগুলো, ক্যাম্প ফায়ারে ঋদ্ধিমার স্যারের দিকে ওইভাবে তাকিয়ে থাকা, সমস্ত ছবিগুলো এক এক করে চোখের সামনে ভেসে ওঠে। এতই বোকা অয়ন, বুঝতেই পারেনি ঋদ্ধিমা তার নিজের ভালোবাসার গভীরতা নিয়ে একইভাবে কথা বলে যাচ্ছে। তুই তুই জানিস অয়ন, কাল শুধুমাত্র স্যারের জন্য সমস্ত আতঙ্ক ভুলে আমি একটু শান্তিতে ঘুমোতে পেরেছি। উনি আমায় নিরাপত্তা দিয়েছেন। উনি আমার হিরো। আমি স্যারের জন্য সবকিছু, না, আমি শুভ্রনীলের জন্য, আমার শুভ্রর জন্য সবকিছু করতে পারি, সবকিছু। অয়নের কানে তখন ঋদ্ধিমার কোনো কথাই ঢুকছে না, শুধুই প্রতিধ্বনিত হচ্ছে, আমি শুভ্রনীল স্যারকে ভালোবাসি, ভীষণ ভালোবাসি। হাতের মুঠোয় থাকা আংটিটা শক্ত করে ধরে রাখে অয়ন। মুখটা ফ্যাকাশে, যেন পাথর হয়ে গেছে। অয়ন খাদের ধারে দাঁড়িয়ে আছে এখন, একা। ওর চারপাশে পাহাড়ের নৈসর্গিক সৌন্দর্য থাকলেও মনের ভেতরটা যেন গভীর অন্ধকারে ডুবে আছে। হালকা মুঠোয় ধরা আংটিটা, সিলভার কালারের ছোট্ট পাথর বসানো, ওর ভালোবাসার প্রতীক। ঋদ্ধিমাকে পড়াতে চেয়েছিল। কিছুক্ষণ আগেই যেটা সব থেকে প্রিয়, সব থেকে প্রয়োজনীয় মনে হচ্ছিল অয়নের, এখন সেটাই যেন হাত পুড়িয়ে দিচ্ছে। প্রচন্ড ঝড় চলছে মনের মধ্যে। ঋদ্ধিমার বলা কথাগুলো কানে প্রতিধ্বনিত হচ্ছে, যেন স্বপ্ন দেখছে। স্বপ্নটা মাঝপথে ভেঙে যাক, সবকিছু আগের মতো হয়ে যাক। ঋদ্ধিমা অন্য কাউকে ভালোবাসে। বুকের ভেতরে অসহ্য যন্ত্রণা মোচড় দিয়ে ওঠে। মনে হয় ভালোবাসায় তো নিষ্ঠুর কেন হয়? কেন ও এমন একজনকে ভালোবাসলো যে অন্য একজনকে ভালোবাসে? এই মুহূর্তে অয়ন বুঝতে পারে নিজের ভালো লাগা নিয়ে এতটাই ব্যস্ত ছিল, উল্টো দিকের মানুষটাকে ঠিকঠাকভাবে পর্যবেক্ষণই করেনি। প্রিয়জনকেও খুশি দেখতে চায়। ঋদ্ধিমা শুভ্রনীল স্যারকে ভালোবেসে সুখী হোক, সেই সুখের পথে অয়ন কোনো বাধা হয়ে দাঁড়াতে পারে না। চোখ বন্ধ করে গভীর একটা শ্বাস নেয়। ওকে ভালোবাসে, ওর সুখ চায়, ওকে কষ্টে দেখতে পারবে না অয়ন। আস্তে আস্তে হাতের মুঠোটা খুলে ফেলে। ওর সমস্ত স্বপ্ন, প্রত্যাশা, ভালোবাসা দিয়ে কেনা আংটিটা ধীরে ধীরে
খাদে ফেলে দেয়। আংটিটা পাথরে পাথরে ধাক্কা খেতে খেতে নিচে হারিয়ে যায়। শব্দটা মিলিয়ে যেতেই অয়ন দ্রুত চোখের জল মুছে নেয়। এক মুহূর্ত আর দাঁড়ায় না, হেঁটে এগিয়ে যেতে থাকে সামনে। মনে মনে স্থির করে ভুলে যাবে ঋদ্ধিমাকে, কারণ ভালোবাসা হারানোর কষ্ট এই মুহূর্তে সে উপলব্ধি করতে পারছে, আর সেই কষ্ট সে তার প্রিয় মানুষটার জন্য চাইতেই পারে না। নতুন করে জীবন শুরুর এক কঠিন প্রতিজ্ঞা নিয়ে অয়ন ধীরে ধীরে এগিয়ে যায় ওর অন্যান্য বন্ধুদের কাছে। শুভ্রনীল মেঘে ঢাকা একটা ছোট্ট ঝিলের পাড়ে পাইন গাছের নিচে চুপচাপ বসে আছে। ওর হাতে ওর মানি ব্যাগ, ভেতরে রাখা অদিতি আর রাজনন্দিনীর ছবি। একভাবে ছবিটার দিকে তাকিয়ে আছে। অতীত আর বর্তমানের টানাপোড়েনে মন ভারাক্রান্ত। কখন যে পিছনে এসে দাঁড়িয়েছে ঋদ্ধিমা বুঝতেই পারেনি। স্যার? শুভ্রনীল যেন চমকে ওঠে, দ্রুত মানিব্যাগটা পকেটে ঢুকিয়ে ফেলে। ঋদ্ধিমাকে দেখে সে খানিকটা অপ্রস্তুত। আরে ঋদ্ধিমা, তুমি কখন এলে? কি করছো এখানে? আপনার কাছেই এলাম স্যার। আমি জানি আপনি কাল রাতে আমার জন্য ভীষণ চিন্তিত ছিলেন। আপনাকে আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ দিতে হবে না, আমি তোমার গার্ডিয়ান হয়ে এসেছি, এটা আমার রেসপন্সিবিলিটি। কিন্তু তুমি এই ফাঁকা জায়গায় একা কেন? আমি তো একা নই স্যার, আপনি তো আমার পাশেই আছেন। ঋদ্ধিমার কথাগুলো আজ যেন কেমন অন্যরকম শোনালো। শুভ্রনীলের বুকের ভেতরে কেমন যেন একটা অনুভূতি হলো, ইতস্তত করল সে। ঋদ্ধিমা শোনো, তোমার সমস্যার জন্য আমি তোমার খেয়াল রেখেছি, তোমার যত্ন করেছি। এর মানে এই নয় যে তুমি সব ভুলে যাবে। আমি কিছু ভুলিনি স্যার, আমি জানি আপনি আমার স্যার। কিন্তু আপনি কি ভাবছেন? ঋদ্ধিমা শুভ্রনীলের চোখ দিয়ে যেন তার মন পড়ার চেষ্টা করছে। সংযত হলো শুভ্রনীল। আমি কিছু ভাবছি না। মিথ্যে বলবেন না স্যার, আমি দেখতে পেয়েছি আপনি মানি ব্যাগে কিছু একটা দেখছিলেন, তারপর আমাকে দেখেই চট করে সেটা লুকিয়ে ফেললেন। কার ছবি দেখছিলেন? আপনার গার্লফ্রেন্ডের না বউয়ের? শুভ্রনীলের মুখে স্পষ্ট বিরক্তির রেখা। ঋদ্ধিমা, আমি তোমাকে ওয়ার্ন করে দিচ্ছি, তুমি একজন স্টুডেন্ট আর আমি তোমার টিচার। তোমার ব্যক্তিগত ব্যাপারে আমাকে বাধ্য হয়ে ঢুকতে হয়েছে। তার মানে এটা ভেবে নিও না যে আমার ব্যক্তিগত জীবনেও আমি তোমাকে নাক গলাতে দেব। পড়াশোনায় মন দাও, ছেলে মানুষই করো না। ঋদ্ধিমা হঠাৎই হেসে ওঠে। ছেলে মানুষই হয়তো তাই, কিন্তু আপনি আমাকে যতই টিচার স্টুডেন্টের গল্প বলুন না কেন, আপনি আমার খেয়াল রাখছেন, আমার যত্ন করছেন, আপনার হার্ট আছে স্যার। আর আমি জানি আপনি আমাকে পছন্দ করেন। শুভ্রনীল দ্রুত উঠে দাঁড়ায়, তারপর চিৎকার করে ওঠে। ঋদ্ধিমা, তুমি একদম ভুল বুঝছো। এইসব ভুলভাল কথা বলা বন্ধ করো প্লিজ। আমি তোমার প্রতি দায়িত্ব পালন করেছি মাত্র। হয়তো ভুল বুঝছি, তবুও আমার মনের কথা বলতে আমি ভয় পাই না। আমি আপনাকে পছন্দ করি, আর সেটা আমি বারবার বলবো। আর ওই ছবিতে যেই থাকুক আমি পাত্তা দিই না, কারণ আপনি আমাকে ভালো নাই বাসতে পারেন, কিন্তু আমার আপনাকে ভালোবাসা থেকে আমাকে তো আপনি আটকাতে পারেন না। এটা কি সিনেমা নাকি নাটক পেয়েছো? এত সাহস তোমার, একেবারে মাথায় উঠে পড়েছ। কি না একটু ভালো ব্যবহার করেছি। আমার তো মনে হচ্ছে আমি ভুল করেছি। আমি ভুল জায়গায় সময় ইনভেস্ট করেছি। তোমার মতো পাকা মেয়ের কোনো রকম নিরাপত্তার প্রয়োজন আছে বলে তো আমার মনে হয় না। পড়াশোনা না করে তুমি সবসময় এসব বিষয় নিয়েই চিন্তা করো, তাই না?
আমার কোন ব্যবহারে তোমার মনে হয়েছে যে আমার তোমাকে পছন্দ? চুপ করে আছো কেন, বলো কি হলো? স্পিক আউট। চুপ করে আছো কেন, বলো। চোখে জল চলে আসে ঋদ্ধিমার। ও কিছু বলতেই যায়, হঠাৎ করে রুমিতা বলে ওঠে, কি হয়েছে শুভ্র? এত চিৎকার করছো কেন? সেই কোথা থেকে তোমার গলা শোনা যাচ্ছে? আর এই মেয়ে, তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাটক করছো? প্রচণ্ড অভিমান হলো ঋদ্ধিমার। রুমিতা ম্যাম এসব কি বলছেন? শুভ্রনীল স্যার মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, কিছু বলছেন না কেন? তোমাকে আর কত বলবো শুভ্রনীল, এখনকার মেয়েগুলো শুধুমাত্র একটু ভালো নাম্বার পাওয়ার আশায় যা খুশি তাই করে। অয়েলিং বাটারিং করে নিজের জায়গাটা হাসিল করার চেষ্টা করে। তুমি ভালো তাই এদের ফাঁদে পা দাও। শুভ্রনীল কোনো উত্তর দিল না। তার চোখে মুখে বিরক্তি, রাগ, অভিমান সবকিছু মিলেমিশে এক অদ্ভুত অনুভূতির বহিঃপ্রকাশ। শুভ্রনীল আর দাঁড়ালো না, সোজা এগিয়ে গেল গাড়ির দিকে। ওকে চলে যেতে দেখে রুমিতাও তার পিছু নিল। একা দাঁড়িয়ে রইল ঋদ্ধিমা। ভালোবাসার স্বীকারোক্তি, ভুল বোঝাবুঝি এবং এক ভয়ঙ্কর ষড়যন্ত্রের পূর্বাভাস ফুটে উঠছে। কি উপলব্ধি করতে পারছো কি? শিলিগুড়ির পাহাড়, নৈসর্গিক সৌন্দর্য, ঋদ্ধিমা, অয়ন এবং শুভ্রনীলের ব্যক্তিগত টানাপোড়েনকে আটকাতে পারল কি? অয়নের একতরফা ভালোবাসা, যা সে এতদিন নিজের মধ্যে পালন করেছে, আজ ঋদ্ধিমার কাছে প্রকাশ করার সঙ্গে সঙ্গেই করুণ পরিণতি পেল। ঋদ্ধিমার অকপট স্বীকারোক্তি, শুভ্রনীল স্যারকে ভালোবাসে, অয়নের সব স্বপ্ন ভেঙে চুরে শেষ করে দিল। ভালোবাসার প্রতীক হিসেবে কেনা আংটিটা খাদে ফেলে দিয়ে এক কঠিন বিরহের প্রতিজ্ঞা নিল সে। এদিকে ঋদ্ধিমা তার সমস্ত ভয় দ্বিধা কাটিয়ে শুভ্রনীলের সামনে নিজের ভালোবাসার কথা প্রকাশ করল। এই আবেগপূর্ণ মুহূর্তে শুভ্রনীলের মনেও ঋদ্ধিমার প্রতি তৈরি হওয়া গভীর উদ্বেগ এবং ভালো লাগা বারবার প্রকাশিত হয়েছে। তবে অদিতিকে দেওয়া কথা এবং রাজনন্দিনীর দায়িত্বের বেড়াজালে শুভ্রনীল সেই ভালো লাগাকে স্বীকার করবে কি? সুরঞ্জিত শর্মাকে হোটেলে ডেকে আনার পিছনে রুমিতা ম্যাডামেরই কি হাত রয়েছে? শুভ্রনীল এই ভয়ঙ্কর সত্য জানতে পারলে কি প্রতিক্রিয়া হবে? কি হবে ঋদ্ধিমা আর শুভ্রনীলের ভবিষ্যৎ? কোথায় যাবে ওদের পথ? জানতে হলে শুনতে হবে পরবর্তী পর্ব, প্রতিশ্রুতি পর্ব ৫। কি সঙ্গে থাকবে তো? জানি থাকবে। তবে আজকের গল্প এই পর্যন্তই, বলতে পারো আজকের পর্ব এই পর্যন্তই। কেমন লাগলো বলো আজকের পর্বটা? কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাতে হবে, সেই সঙ্গে লাইক করে দিতে হবে গল্পটা। আর হ্যাঁ, চ্যানেলে যদি নতুন হও সাবস্ক্রাইব করে দাও, না হলে কিন্তু পরের গল্প এলে নোটিফিকেশনটা পাবে না। আর হ্যাঁ, বেল আইকনটা যারা এখনো প্রেস করনি আর নোটিফিকেশন পাচ্ছ না, চটপট বেল আইকনটা প্রেস করে দাও। আরও ভালো ভালো ভালোবাসার গল্প নিয়ে আসবো। তবে তার আগে গত পর্বে যারা সঠিক উত্তর দিয়েছিলে তাদের নামটা একটু ঘোষণা করে দিই। মাম্পি মণ্ডল, স্নেহা, অরুণিমা সেন, সোনিয়া জানা, সৃজা মুখার্জি, নিয়তে সিং, সঞ্জয় দাস, শিউলি মালিক, সোনালী চক্রবর্তী, কিংশুক মাঝি, মানসী পাত্র, মোহিনী ভট্টাচার্য, সীমা চৌধুরী, সাগরিকা মণ্ডল, প্রসেনজিৎ মল্লিক, সাগর ভৌমিক, কুশ দে, সুপর্ণা পাত্র, পৌমিতা ঘোষ, ঝর্ণা খাতুন সহ আরও অনেকে। এবার চলে আসি সেই কথাটার, ভূত চর্চা, ভালোবাসার মরশুমের নতুন ভূতের চ্যানেল ভূত চর্চা। ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে রাখলাম, চটপট একবার ঘুরে এসো তো। ভালো লাগলে ওই চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিও।
এবার চলে আসি এই পর্বের প্রশ্নে। এই পর্বের প্রশ্ন হলো, নমিতাদি রাজনন্দিনীকে কি খাওয়ানোর চেষ্টা করছিল? সঠিক উত্তরটা যদি জানা থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে হবে। প্রথম 10 জন সঠিক উত্তরদাতার নাম আগামী পর্বে ঘোষণা করব আমি। তাহলে আজকে এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে কবে? কেন? ভূত চর্চায় শনিবার ঠিক রাত 11টায়। তারপর আবার মঙ্গলবার একটা নতুন গল্প নিয়ে আসছি। কটার সময়? কেন? দুপুর 3:30। তারপর আবার শুক্রবারের গল্প। কি সঙ্গে থাকবে তো? ভালোবাসার মরশুমের সঙ্গে থাকো। আর হ্যাঁ, ভূত চর্চাকেও সঙ্গে রেখো।